শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ইংরেজি যে প্রশ্ন 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়েই আজকে আলোচনা। এর আগে কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমিনারির প্রশ্নগুলো নিয়ে অনেক ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা প্লিজ দেখে নিও। এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও আরও অন্যান্য অনেক ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। বহু অনুবাদ প্রেসি পাবে, পিকিতে সরকারের বইয়ের এবং বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, গ্রামারের কোশ্চেনের লিঙ্ক পেয়ে যাবে। প্লিজ ডেসক্রিপশন বক্সটা একটু ভিজিট করে দেখো প্রথম প্রশ্ন। তাই 2019 সালে যে প্রশ্ন এসেছিল, প্রথম প্রশ্ন মানে এটা কোনো একটা সেটের প্রথম প্রশ্ন, বিভিন্ন সেটে বিভিন্ন রকমভাবে আছে। যাই হোক, সব প্রশ্ন একই, মানে 25টা প্রশ্ন যে কোনো সেটেই থাকবে, তবে 1 নাম্বার 2 নম্বর এগুলো বিভিন্ন সেটে বিভিন্ন রকম। যাই হোক, যেটা বক্তব্য এগুলো তোমরাও জানো। তো শুরু করি। কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার। দেখো কি বলছে, হি হ্যাড গন টু মুভিজ লাস্ট নাইট। লাস্ট নাইট এই কথাটা এখানে খেয়াল রাখতে হবে। দেখো, লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত। গত রাতে উই হ্যাড গন মানে আমরা গেছিলাম টু দ্য মুভিজে মানে সিনেমায়। লাস্ট নাইট গত রাতে, তো গত রাতের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে এই যে হ্যাড গন এই ব্যাপারটা কিন্তু কেমন একটা অড হয়ে যাচ্ছে। হ্যাড গন কখন হয়? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হয় হচ্ছে তখন যখন দুটো অতীতকালে ঘটনা ঘটে, যেটা বেশি আগে ঘটে সেইটাকে পাস্ট পারফেক্ট করতে হয়। কিন্তু এখানে তো দেখো, লাস্ট নাইট মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স হবে, অর্থাৎ কি না পাস্ট ইনডিফিনিট হবে। লাস্ট নাইট মানে গত রাতের ব্যাপার, গত রাত মানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট হবে। সেই জন্য এইখানটাতে যেটা হবে সেটা হচ্ছে উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট। ঠিক আছে, এইগুলো কিন্তু হবে না। উই হ্যাড গন হবে না, উই হ্যাড গন তো হয়ই না। যাই হোক, দুটো হ্যাড হয়ে যাচ্ছে। দুটো হেডের পরে আবার একটা ভার্বের পাস্ট পার্টিসিপল জেনারেলি হয় না। শুড হ্যাভ গন মানে হচ্ছে আমাদের যাওয়া উচিত ছিল, আর উই হ্যাভ গন মানে হচ্ছে আমরা গেছি। লাস্ট নাইট মানে গত রাত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা নয়। সুতরাং এটা হবে হচ্ছে উই ওয়েন্ট টু মুভিজ লাস্ট নাইট। পরের বাক্য দেখো, পরের বাক্য বলছি, পরের কোশ্চেন দেখো। দ্য ট্রাঙ্কুইলিটি মানে শান্ত স্বভাব, অ্যান্ড স্যাংটিটি মানে পবিত্রতা, অফ দ্য প্লেস সুথড আস মানে আমাদের শান্ত করেছিল, এরকম একটা মানে দাঁড়ায়। ঠিক আছে, তাই এইখানটাতে যেটা আন্ডারলাইন করা রয়েছে দেখো, স্যাংটিটি মানে কি বললাম? পবিত্রতা। এইটার বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ওয়ার্ড, অর্থাৎ এর সিনোনিমাস কোনো একটা ওয়ার্ড বের করতে হবে, অর্থাৎ এর সমর্থক শব্দটা বের করতে হবে। এই শব্দটাকে বাদ দিতে হবে, দিয়ে সমর্থক শব্দ দিতে হবে। তাহলে দেখো এখানে কী কী রয়েছে। সিকিউরিটি মানে নিরাপত্তা, হোলিনেস মানে পবিত্রতা, ইকুয়ানিমিটি মানে হচ্ছে মনের ভাব, আর প্লাসিডিটি মানে হচ্ছে শান্তি ভাব, এই ধরনের মানে শান্তিপূর্ণ একটা অবস্থান বা শান্তি ভাব এইরকম মানে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো স্যাংটিটির জন্য আমাদের লাগবে হচ্ছে হোলিনেস। ঠিক আছে, পরের বাক্য দেখো কী বলছে, পরের প্রশ্ন দেখো কী বলছে। দ্য ডিটেকটিভ সাডেনলি, ডিটেকটিভ মানে হচ্ছে গোয়েন্দা, সাডেনলি মানে হঠাৎ করে, ড্যাশ এ ইউজফুল ক্লু। ইউজফুলের আগে দেখো এ বসেছে, অ্যান নয়। কেন? এটা যদিও ভাওয়েল, তবুও এটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, ভাওয়েলের উচ্চারণ যদি ইউ অথবা ও এর মতো হয় তাহলে অ্যান না বসে এ বসে। ক্লু মানে সূত্র। তাহলে দেখো এখানে কি বলছে, ডিটেকটিভ সাডেনলি মানে একজন না, দ্য ডিটেকটিভ মানে গোয়েন্দাটি, সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু, সাডেনলি পেয়েছে কিছু একটা ক্লু, সেরকম বোঝাচ্ছে। দেখো, গেভ ইন মানে বশত স্বীকার করা, পাস্ট টেন্সে রয়েছে। কেম অ্যাক্রস মানে হঠাৎ করে সাক্ষাৎ করা, হঠাৎ পাওয়া, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, ফিল ইন মানে হচ্ছে ফিল ইন না, ফিল আপ মানে পূরণ করা, এরকম বোঝায়। ফেল ডাউন মানে হচ্ছে ব্যর্থ হওয়া। ঠিক আছে, ফেল ডাউন মানে ফল ডাউন থেকে ফেল ডাউন, সব পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। তাহলে এখানে কোনটা হবে তোমরা বুঝতেই পারছো, কেম অ্যাক্রস হবে। ঠিক আছে, আর কিছু হওয়ার জায়গা এখানে নেই। কেম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া, এখানে তো হঠাৎ পাওয়া, এরকম মানে বোঝাচ্ছে। তার মানে গোয়েন্দাটি হঠাৎ করে পেলো একটা ইউজফুল ক্লু, মানে উপকারী একটা সূত্র পেলো। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কী বলছে, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফ্যাটিগেবল মানে অক্লান্ত। অক্লান্তের জন্য কী লাগবে? টায়ারলেস মানে হচ্ছে অক্লান্ত, মানে যিনি ক্লান্ত হচ্ছে না সেরকম। ইনডমিটেবল মানে অদম্য, আনহ্যাপি মানে অসুখী, ইনকম্প্যাটিবল মানে হচ্ছে অনুপযুক্ত, অপ্রাসঙ্গিক ইত্যাদি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছে টায়ারলেস হবে এখানে। ঠিক আছে, পরের প্রশ্ন, দ্য ওয়ার্ড বিলিগার্ড মানে হচ্ছে অবরুদ্ধ মানে কি হতে পারে? দেখো, বি লিটিল মানে কি? লিটিল মানে হচ্ছে ছোট, বি লিটিল মানে হচ্ছে ছোটো করা, খাটো করা, খর্ব করা ইত্যাদি মানে। ঠিক আছে, বেনিফিটেড মানে হচ্ছে যিনি উপকৃত হচ্ছে, ট্রাভেলড মানে হচ্ছে ক্লিষ্ট, বিপদগ্রস্ত ইত্যাদি। আর ইরিটেটেড মানে হচ্ছে
বিরক্তিকর, বিরক্ত করেছে এমন, ঠিক আছে, বিরক্ত ইত্যাদি। তাহলে ভেলিগার্ড মানে কি বললাম, অবরুদ্ধ। তাহলে এই অবরুদ্ধর সাথে যেটা হবে ট্রাভেলড মানে হচ্ছে ক্লিষ্ট, বিপদগ্রস্ত ইত্যাদি, যেটা সেটা হবে, ঠিক আছে। পরেরটা দেখো কি বলছে, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই উইল মিট ইউ অ্যাট দ্য স্টেশন। দেখো এই যে বাক্যটা রয়েছে আই উইল মিট ইউ, মানেটা কি, আই উইল মিট ইউ মানে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো অ্যাট দ্য স্টেশন, মানে স্টেশনে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব, তাই না? বাক্যটা এরকম রয়েছে। তো যখনই এরকম কোনো একটা বাক্য দিয়ে বলবে ইন্টারোগেটিভ করতে হবে, তার মানে তুমি ধরে নেবে এই বাক্যটা হচ্ছে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা তোমাকে করতে বলছে তার উত্তর। বোঝা গেল কি বললাম? তাহলে এই সেন্টেন্সটা হবে কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর। সেই উত্তরটা কোনটার হতে পারে, ঠিক আছে? ভাবনা চিন্তা একটু সোজা করে দিলাম। দেখো, হোয়েন উইল ইউ মিট মি, কখন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, কখন, সময়, এখানে কি শেষটা এটা বোঝাচ্ছে যে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব অমুক সময়ে? বোঝাচ্ছে না, তাহলে এটা বাদ। তাহলে আমাদের এটা বাদ গেল। দ্বিতীয় বি নাম্বার কি বলছে, হাউ উইল ইউ মিট মি, কেমনভাবে, এরকম একটা মানে দাঁড়াচ্ছে যে হাউ মানে কেমনভাবে তুমি আমার সঙ্গে মিট করবে, তাহলে এটাও হবে না, উত্তর হচ্ছে না। হোয়ার উইল ইউ মিট মি, কোথায় তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, তার উত্তর কিন্তু আছে অ্যাট দ্য স্টেশন, তাহলে এটা উত্তর হবে। কান্ট ইউ মিট মি, তুমি কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, এটা খানিকটা অপ্রাসঙ্গিক। তার মানে কোনটা হচ্ছে, তাহলে সি দাগটা হচ্ছে উত্তর। বোঝা গেল ব্যাপারটা? পরের প্রশ্ন দেখো কী বলছে, শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো শি সেভড মানি। শি ওয়ান্টেড মানে তিনি চেয়েছিলেন, টু গো অন ভ্যাকেশন, ভ্যাকেশন মানে অবকাশ বা ছুটি, ছুটিতে যেতে চেয়েছিলেন, সো তাই শি সেভড মানি, তাই সে টাকা জমিয়েছিলেন, তিনি টাকা জমিয়েছিলেন। কনভার্ট ইন্টু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স মানে একটা মাত্র মেন ভার্ব থাকবে। এসো এবার প্রশ্নগুলো আমরা দেখি, ঠিক আছে? তাহলে এই যে দুটো বাক্য, এই দুটো বাক্য না একটাই বাক্য, এই বাক্যর মধ্যে দেখো এই ওয়ান্টেড একটা ভার্ব, শি সেভড আরেকটা ভার্ব, দুটোই পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে এই বাক্যটাকে কনভার্ট যদি করতে হয় সিম্পল সেন্টেন্সে, অর্থাৎ কিনা একটাই মাত্র মেন ভার্ব থাকবে, তাহলে কীভাবে করা যেতে পারে দেখো, অ্যাজ শি ওয়ান্টেড টু গো টু ভ্যাকেশন শি সেভড মানি, যেহেতু সে যেতে চেয়েছিল ভ্যাকেশনে, তাহলে এখানে একটা ভার্ব, শি সেভড মানি, এখানে আরেকটা ভার্ব, হবে না, এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সেই রয়েছে আগেরটার মতো, একটু অন্যরকম। বিদ আগে বলছে কি দেখো, হি সেভড মানি ফর ভ্যাকেশন, সে সেভ করেছিল, এখানে একটি মাত্র ভার্ব, ঠিক আছে। শি সেভড মানে এইটাই ভার্ব, মানি সে টাকা জমিয়েছিল, ফর ভ্যাকেশন অবকাশ যাপনের জন্য বা ছুটি কাটানোর জন্য, এইটা তাহলে হবে। অন্যগুলো একটু দেখে নিই, শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন অ্যান্ড সেভড হার মানি, এ একটা ভার্ব, হবে না। অলদো মানে যদিও, শি সেভড মানি যদিও সে টাকা জমিয়েছিল, শি সেভড হার মানি যদিও সে তার টাকা জমিয়েছিল, শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন যদিও সে টাকা জমিয়েছিল, সে ভ্যাকেশানে গেছিলো, মানেটাই কেমন যেন একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, যদিও যখন দিয়ে একটা ক্লজ থাকবে, পরে ক্লজটা একটু উল্টো রকম বাক্য হয়, যদিও সে টাকা জমিয়েছিল তবুও সে যেতে পারেনি যদি বলতো তাহলে হতো, কিন্তু এখানে অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে, এটা বি নাম্বার হবে, বিটা হবে। শি সেভড মানি সে টাকা জমিয়েছিল ফর ভ্যাকেশন, ঠিক আছে, অবকাশ যাপনের জন্য বা ছুটির জন্য। পরের প্রশ্ন দেখো কী বলছে, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স। বলছে প্যানকেকস আর ডেলিসিয়াস বাট নট উইদাউট সিরাপ। দেখো কী বলছে, এই যে একটা খাবার, সেই খাবারটা ডেলিসিয়াস মানে কি, ডেলিসিয়াস মানে হচ্ছে সুস্বাদু, আর এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, মানে এই প্যানকেকস হচ্ছে ডেলিসিয়াস মানে সুস্বাদু, ঠিক আছে, বাট কিন্তু নট উইদাউট, না উইদাউট মানে ছাড়া, মানে ছাড়া, এই ছাড়া খেলে সুস্বাদু মনে হবে না, কি সিরাপ, মানে সিরাপ ছাড়া খেলে সুস্বাদু মনে হবে না। তাহলে সেই ক্ষেত্রে কী হতে পারে, দেখো কি বলছে, সিম্পল সেন্টেন্সে করতে হবে। দেখো, প্যানকেকস আর ডেলিসিয়াস হোয়েন সার্ভড উইথ সিরাপ, এ একটা ভার্ব রয়েছে, হবে না। প্যানকেকস আর ডেলিসিয়াস অনলি উইথ সিরাপ, এটা একরকম হতে পারে। তারপরে দেখো, ইফ সার্ভড উইথ সিরাপ, এই যে সার্ভড, এই সার্ভটা কিন্তু ভার্ব নয়, এটা পার্টিসিপল, ঠিক আছে। ইফ সার্ভড উইথ সিরাপ, যদি সিরাপের সাথে সার্ভ করা হয় প্যানকেকস আর ডেলিসিয়াস, বোঝা গেল, প্যানকেকস তখন হবে ডেলিসিয়াস মানে সুস্বাদু। তাহলে এই সি দাগটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। যদি এইরকম না থেকে এরকম কোনো কিছু না থাকতো, তাহলে কিন্তু বি দাগটা প্যানকেকস আর ডেলিসিয়াস অনলি উইথ সিরাপ এইটা হয়ে যেত, কারণ এখানেও কিন্তু একটা ভার্ব, কিন্তু এর চাইতে মানেটা এখানে বেশি পরিষ্কার হচ্ছে। ইফ সার্ভড উইথ সিরাপ, যদি সিরাপের সাথে সার্ভ করা হয় প্যানকেকস আর ডেলিসিয়াস, এই ক্ষেত্রে এই সার্ভটা কিন্তু পার্টিসিপল, ঠিক আছে, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু ইয়ে নয়, ভার্ব নয়।
পরের প্রশ্ন দেখো কী বলছে, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফর্ম অপোজিট ওয়ার্ড অফ ব্যালেন্স। ব্যালেন্সের উল্টো শব্দ কী? ব্যালেন্সের উল্টো শব্দ অ্যাকচুয়ালি হচ্ছে ইমব্যালেন্স, আর বাকি যে শব্দগুলো রয়েছে আনব্যালেন্স, ডিসব্যালেন্স, নন ব্যালেন্স, এইগুলো হচ্ছে এ ঠিক প্রকৃত অর্থে মানে দাঁড়ায় না, ঠিক আছে? তাহলে ব্যালেন্সের উল্টো শব্দ হচ্ছে ইমব্যালেন্স। প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে যোগ। এই যে ব্যালেন্স তার আগে যোগ করতে বলছে, আগে মানে এখানে যোগ করতে বলছে, আর সাফিক্স মানে হচ্ছে পরে যোগ, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ব্যালেন্সের উল্টো শব্দ হবে প্রিফিক্স যুক্ত করে ইমব্যালেন্স। 10 নম্বর প্রশ্ন বলছে কি দেখো, ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড জুরি, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। দেখো জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলী, নির্ণায়কগণ, ঠিক আছে? একজন না কিন্তু অনেকজনকে বোঝায় এটা। জুরি মানে বিচারক মণ্ডলী বা নির্ণায়কগণ। তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখো, ডিভাইডেড মানে তারা বিভক্ত ছিল, ইন দেয়ার ওপিনিয়ন তাদের মতামতে তারা বিভক্ত ছিল, ঠিক আছে? এই ক্ষেত্রে তাহলে কি হতে পারে দেখো, আমি কি বললাম, জুরি মানে কিন্তু একজন না বহুজনকে বোঝাচ্ছে, তাহলে ওয়াজ হবে না অয়ার হবে, ঠিক আছে? আর এইটা কিন্তু পাস্ট টেন্সে থাকে। তাহলে এই যে হ্যাভ বিন আর হ্যাভ, এই দুটোর কিন্তু এখানে প্রকৃত অর্থে ব্যবহার নেই। তাহলে ব্যবহার হয় ওয়াজ করতে হবে, নয় অয়ার করতে হবে। তাহলে এখানে কিন্তু অয়ারের ব্যবহারটা হবে, অর্থাৎ এইটাই রাইট, এই ওয়াজটা কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে জুরি অয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরি মানে বিচারক মণ্ডলী, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? পরের বাক্য দেখো কি বলছে, পরের বাক্য বলছি, পরের প্রশ্ন, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক। প্রেফার্ডের পরে সবসময় টু প্রিপোজিশন বসে, অধিক পছন্দ করা। হি প্রেফার্ড, সে অধিক পছন্দ করতো। পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক অধিক পছন্দ করতো, কার চেয়ে বা থেকে? এই চেয়ে বা থেকে পপুলার নাম্বারস। আচ্ছা, তো এই যে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে হচ্ছে টু হবে এখানে, কারণ প্রিফার্ডের পরে এখানে সবসময় টু বসে, এটা মাথায় রাখবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অন্যগুলো হবে না। পরের প্রশ্ন দেখো কী বলছে, হি এন্টার দ্য হল ইন ড্যাশ পার্ট অফ দ্য শো। দেখো হি এন্টার দ্য হল ড্যাশ পার্ট অফ দ্য শো, শোয়ের পরের পার্ট কী কী আছে দেখো, লেটার। লেটার মানে হচ্ছে এই 1 2 3 4 5 এইরকম, যখন এই ব্যক্তির সাপেক্ষে এই ব্যক্তি হচ্ছে লেটার মানে পরের জন, আর এই লেটার মানে হচ্ছে পরের অংশ। লেট মানে হচ্ছে দেরি করা, লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে কি হবে, এই লেটার হবে না কিন্তু এই লেটার পার্ট হবে, ঠিক আছে? লেটার মানে পরের জন, আর লেটার পার্ট মানে হচ্ছে পরের অংশ, ওকে? 13 নম্বর প্রশ্ন বলছে কি, হি সেজ হি হ্যাজ ইনভেন্টেড এ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি এ লোড অফ কবলার্স। লোড অফ কবলার্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি ননসেন্স, এটা ইডিয়ম, এর মানেটা হচ্ছে ননসেন্স, ঠিক আছে? অন্যগুলোর মানে একটু দেখে নিই। জেনুইন মানে অকৃত্রিম, গ্রেট মানে মহান, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ। তাহলে এখানে আরেকবার বলছি, এ লোড অফ কবলার্স হচ্ছে ননসেন্স মানে অর্থহীন, ঠিক আছে? এরকম মানে বোঝাবে। 14 নম্বর প্রশ্ন বলছে কি দেখো, চুজ দ্য রাইট অপশান টু রিরাইট দ্য সেন্টেন্স। সেন্টেন্সটাকে আবার লিখতে হবে, অপশান চয়েস করে। কী বলছে দেখো, নো সুনার, তারপরে ড্যাশ দ্য সান রাইজেন। এটা কিসে আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তার মানে এর আগে নিশ্চয়ই একটা পারফেক্ট টেন্সের কোনো কিছু হবে, তাই না? তো দেখো, নো সুনারের পরে ডিডও হতে পারে, হ্যাডও হতে পারে। তোমরা জয়েনিং করেছো ছোটোবেলায় মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, তাহলে নো সুনার এরপরে হয় হ্যাড হবে, নয় ডিড হবে। তাহলে এই যেহেতু এখানে রাইজেন রয়েছে, রাইজেন, যদি এটা রাইজ থাকতো, যদি এটা RISE থাকতো, ঠিক আছে, এই এনটা যদি না থাকতো, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে থাকতো, তাহলে এখানে হতো ডিড। কিন্তু যেহেতু রাইজেন রয়েছে মানে পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, তাই এখানটায় পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট, তাই এটা হ্যাড হবে। বোঝা গেল ব্যাপারটা? তারপরে দেখো কি বলছে, তাহলে নো সুনার হ্যাড দ্য সান রাইজেন মানে যেই না সূর্য উঠলো, দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। ফগ মানে হচ্ছে কুয়াশা, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল। সূর্য উঠলে কুয়াশা ডিসঅ্যাপিয়ার্ড হয়, কিন্তু যদি এখানে সান রাইজ থাকতো, এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকতো এটা, তাহলে নো সুনার ডিড দ্য সান রাইজ দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড হতো। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অপশান। বলছে লেটস মিট ড্যাশ নেক্সট উইক। নেক্সট উইক মানে হচ্ছে পরের সপ্তাহ। পরের সপ্তাহের কোনো একটা সময় এসো আমরা মিট করি। লেটস মিট, এসো আমরা সাক্ষাৎ করি ড্যাশ নেক্সট উইক। এখানে যেগুলো রয়েছে দেখো, সামটাইমস মানে মাঝে মাঝে, সাম টাইম মানে কোনো একটা সময়ে, সাম আর টাইম মাঝখানে ফাঁকা রয়েছে, দেখেছো? এর মানে হচ্ছে কিছুটা সময়, আর সাম টাইমস এর প্রকৃত অর্থে সেরকম কোনো মানে নেই। তাহলে দেখো, এই সামটাইমস, সাম আর টাইমের মাঝখানে কোনো ফাঁকা নেই, তার সাথে এস যুক্ত রয়েছে, এর মানে হচ্ছে মাঝে মাঝে, একটু আগে বললাম সাম টাইম মাঝখানে কোনো ফাঁকা নেই, ঠিক আছে? এর মানে হচ্ছে
কোনো এক সময়, আর সাম আর টাইম মাঝখানে ফাঁকা আছে, মানে দুটো শব্দ মানে কিছুটা সময়, তাহলে এইটা হবে হচ্ছে সাম টাইম, এইটা উত্তর হবে। সাম টাইম মানে কোনো একটা সময়, নেক্সট উইকের কোনো একটা সময় এসে সাক্ষাৎ করি। পরের প্রশ্ন কী বলছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলছে। দেখো কী বলছে, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। কীরকমভাবে রয়েছে দেখো, স্ক্রিপ্ট ইজ বিং রিটেন মানে স্ক্রিপ্টটা লেখা হচ্ছে, কেউ না কেউ লিখছে, হয় সামওয়ান নয় অন্য কিছু দিয়ে হবে এটা। যদি আমার এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ যদি করতে হয়, দেখো কী বলছে, দ্য স্ক্রিপ্ট উইল হ্যাভ টু বি রিটেন, হবেই না, আইএনজি রয়েছে, বিং রয়েছে মানে আইএনজি আনতেই হবে, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। রাইট দ্য স্ক্রিপ্ট, এটাও হবে না, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। ঠিক আছে, এইটার যদি তুমি ভয়েস চেঞ্জ করো তাহলে হবে কি দেখো, এইটার ভয়েস চেঞ্জ করলে এরকম হয়ে যাবে, দ্য স্ক্রিপ্ট। ঠিক আছে, অ্যামিজারের জন্য স্ক্রিপ্টের পর ইজ হবে, ইজ, রাইটিং আইএনজি রয়েছে তাই বিং হবে, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, বাই দেম হবে, এখানে ধরো বাই দেম বা বাই সামওয়ান কিছু একটা থাকার কথা ছিল, এখানে দে রয়েছে, এখানে সামওয়ানও থাকতে পারতো কিন্তু এটা বলে রাখলাম, তাহলে এটাই হবে উত্তর। দেখো পরেরটা একটু দেখে রাখি, দে হ্যাভ বিন রাইটিং দ্য স্ক্রিপ্ট, যদি এখানে হ্যাভ বিন বিং থাকতো তাহলে এটা উত্তর হতো। ওকে, তাহলে এটার উত্তর কী হবে, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। ঠিক আছে, এটা কেন পরেরটা হলো না, এখানেও তো আইএনজি রয়েছে, এটা দেখো হ্যাভ বিন রয়েছে, হ্যাভ বিন রাইটিং, তাহলে এইটার যদি প্যাসিভ এটা হতো তাহলে হবে দ্য স্ক্রিপ্ট হ্যাজ বিন বিং রিটেন হতো, তাই না? তো সি নাম্বার উত্তর হবে। দেখো তারপরটা কী বলছে, 17 দাগের প্রশ্ন, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন সিআই টু আই, এই ইডিয়মের অর্থ হচ্ছে অ্যাগ্রি উইথ সামওয়ান। ঠিক আছে, তো এগুলো তো মুখস্থর বিষয়, বোঝার কিছু নেই। 18 নম্বর প্রশ্ন বলছে অর্নিথোলজি মানে কি? অর্নিথোলজি মানে হচ্ছে পক্ষীবিদ্যা। দেখো এইটা হচ্ছে স্টাডি অফ বার্ডস। ফিশের ক্ষেত্রে যদি কেউ হয় তাহলে ফিশের ক্ষেত্রে যদি প্রশ্ন করতো তাহলে হচ্ছে ইস্থিওলজি, আর যদি কয়েন্সের ক্ষেত্রে প্রশ্ন হতো তাহলে হচ্ছে নুমিজম্যাটিক্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 19 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, রাম মেড দ্য মোস্ট ড্যাশ ইজ রিসোর্সেস। এই যে মেডের পরে অফ আর অফ, এই অফ প্রিপোজিশন বসে, এর মানে হচ্ছে কিছু তৈরি করা, কম্পোজ করা ইত্যাদি। ঠিক আছে, অন্য প্রিপোজিশনগুলো কিন্তু অফের সঙ্গে এইখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাহলে এখানে উত্তর হবে কোনটা, রাম মেড দ্য মোস্ট অফ ইজ, এই অফটা এখানে উত্তর হবে। ঠিক আছে, 20 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিনস, নেক্রোফিলিয়া মানে হচ্ছে মৃত যে সমস্ত দেহ, সব দেহ, তার প্রতি যে ফ্যাসিনেশন বা টান বা ভালোবাসা বা ওই রকম কোনো একটা কামনা, তাকে বলছে হচ্ছে নেক্রোফিলিয়া। তাহলে নেক্রোফিলিয়া মানে ফ্যাসিনেশন, মানে হচ্ছে কামনা বাসনা উইথ ডেড বডিজের উপরে যাদের কামনা বাসনা থাকে তাদেরকে সেই ব্যাপারটাকে নেক্রোফিলিয়া বলে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন বলছে কি, হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ গিভেন সেন্টেন্স। দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে এর কারেক্ট ফর্ম কী হতে পারে, দে ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। জেনারেলি ডিসকাসডের পরে এই অ্যাবাউটটা বসে না, তাহলে না বসিয়ে কী হতে পারে দেখো, রয়েছে সি নাম্বারে, দে ডিসকাসড দ্য ম্যাটার। ঠিক আছে, দে ডিসকাস দ্য ম্যাটার মানে হচ্ছে তারা এই ম্যাটারটা ডিসকাস করেছে, মানে আলোচনা করেছিল, পাস্ট ইনফিনিট টেন্সেই থাকবে। ওকে, দেখো আর অন্যগুলো কী রয়েছে, দে হ্যাড ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, হ্যাড হবে না, তার কারণ হ্যাড হচ্ছে অতীতের দুটো কাজের যেটা বেশি ঘটে ঘটে, এরকম কোনো ব্যাপার এই বাক্যের মধ্যে নেই। তারপর বলছে দে শুড হ্যাভ ডিসকাস, মানে তাদের ডিসকাস করা উচিত ছিল, এরকমও কোনো মানে এই সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে এই মানেটাই থাকছে, দে ডিসকাস দ্য ম্যাটার। এই দে ডিসকাসডের পরে সাধারণত প্রিপোজিশন বসে না, তাহলে এটা বাদ দিয়ে দে ডিসকাস দ্য ম্যাটার, সি নাম্বারটাই উত্তর হবে। দেখো পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন কি বলছে, ফিল ইন উইথ রাইট অপশান, সঠিক অপশান দিয়ে পূরণ করতে হবে। দেখো কী বলছে, আই ড্যাশ হিম ফর এ লং টাইম। দেখো ফর এ লং টাইম, পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে আমি অনেক দিন ধরে। ঠিক আছে, আই ড্যাশ হিম, অপশানগুলো কী বলছে, আই হ্যাভ নোন, নিউ, হ্যাড নোন, শুড হ্যাভ নোন। দেখো এর মধ্যে মানেগুলো একটু বোঝার চেষ্টা করো। শুড হ্যাভ নোন মানে জানা উচিত ছিল, এইটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। ঠিক আছে, হ্যাড নোন, আবার বলছি হ্যাড নোন কোথায় বসে, যখন অতীতের দুটো কাজ থাকে তার মধ্যে যেটা আগে ঘটে যায় তাকে হ্যাড নোন বলে, তাহলে এইটা বাদ গেল, এটা বাদ গেল। ঠিক আছে, এইবারে দেখো হ্যাভ নোন আর নিউ, আই নিউ হিম ফর এ লং টাইম মানে আমি তাকে অনেক দিন ধরে জানতাম, ব্যাপারটা একরকম। আরেকটা যদি বলা হয় আমি তাকে অনেক দিন ধরে জেনে আসছি বা জানি, কোনটা বেশি ভালো উপযুক্ত মনে হচ্ছে, আমি তাকে অনেক দিন ধরে জানি, এইটাও বেশি উপযুক্ত হচ্ছে না? তাহলে হবে আই হ্যাভ নোন হিম, মানে আমি তাকে জেনে আসছি ফর এ লং টাইম। আই হ্যাভ নোন
জেনে আসছি মানে তার জানা কাজটা, মানে আমার তাকে জেনেছিলাম, এই জানা কাজটা চলছে, তার ফল এখনও আছে। সেই জন্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এর উত্তরটা করব আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, তাকে আমি অনেক দিন ধরে চিনি বা জানি। আই নিউ মানে হচ্ছে আমি জানতাম চিনতাম, তাহলে জানতাম চিনতাম যখন বলা হচ্ছে তখন ফর এ লং টাইম এই ব্যাপারটা যখন ব্যবহার করা হচ্ছে তখন জানতাম চিনতাম যাই হোক আর কি, আই নিউ হিম এটার সঙ্গে ফর এ লং টাইম ব্যাপারটা খুব একটা মানে মেশে না ব্যাপারটা। এটার সঙ্গে মেশাতে গেলে আই হ্যাভ নোন হিম মানে আমি তাকে চিনেছি ফর এ লং টাইম, মানে আমি তাকে অনেক দিন ধরে চিনি। ঠিক আছে, তাহলে এইটাই আই হ্যাভ নোন হবে। যেহেতু ফর এ লং টাইম রয়েছে তাই এখানে একটা আগে আমার কাজটা ঘটেছে, মানে আগে আমি চিনেছি, এখনও চেনা কাজটা চলছে, মানে তাকে আমি এখনও চিনি। এই জন্যেই এখানে ফর এ লং টাইম হচ্ছে পারফেক্ট টেন্সের মতো একটা সেন্স কাজ করছে, তাই এখানে হ্যাভ নোন হবে। আশা করি বোঝাতে পেরেছি। 23 নম্বর দেখো কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারটা সিলেক্ট করতে হবে। কি বলছে দেখো, আই অ্যাম শিওর, আমি নিশ্চিত। কী ব্যাপারে নিশ্চিত? আই ড্যাশ হিম বিফোর। দেখো বিফোর মানে কি পূর্বে। দেখো এর মধ্যে কি কি রয়েছে, হ্যাভ মেট মানে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি, মেট মানে সাক্ষাৎ করেছিলাম, হ্যাড মেট ওই সেই দুটো আগের ঘটনার বেশি আগে যেটা হয়, দুটো একসঙ্গে অতীতকালে ঘটলে যেটা বেশি আগে ঘটে সেটা হ্যাড দিয়ে করতে হয় বা পাস্ট পারফেক্ট করতে হয়। উইল মিট মানে সাক্ষাৎ করব। এবার তোমরা বলো কী হবে। দেখো আই অ্যাম শিওর, আমি নিশ্চিত যে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম পূর্বে, সাক্ষাৎ করেছি পূর্বে, করেছিলাম না। আমি যখন শিওর হচ্ছি তার মানে সেই ফল এখনও আমার কাছে আছে। আমি যখন শিওর হচ্ছি, আই অ্যাম শিওর মানে কাজ শেষ হয়েছে কিন্তু ফল এখনও আছে, সুতরাং এটা পারফেক্ট টেন্সেই থাকবে। আই অ্যাম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর, আই হ্যাভ মেট হিম বিফোর মানে আমি তার সঙ্গে পূর্বে সাক্ষাৎ করেছি আর সেই ব্যাপারে আমি নিশ্চিত। বোঝা গেল ব্যাপারটা। পরে 24 নম্বর প্রশ্ন দেখো কী বলছে, ফিল ইন দ্য সুইটেবল কনজাংশন। ফিল ইন উইথ সুইটেবল কনজাংশন। দেখো হি অ্যাডভান্স ড্যাশ হি কুড। হি কুড মানে সে যতটা পেরেছিল। ঠিক আছে, হি কুড মানে সে পেরেছিল। আচ্ছা প্রথমটার মানে কি, হি অ্যাডভান্সড সে এগিয়ে এসছিল বা অগ্রসর হয়েছিল বা এগিয়ে গেছিলো, ফরওয়ার্ড হয়েছিল। ঠিক আছে, ড্যাশ হি কুড যতটা সে পেরেছিল। দেখো কি বলছে, আনটিল মানে হচ্ছে যতক্ষণ না, এরকম বোঝায়। আনটিল মানে যতক্ষণ না। আচ্ছা হোয়াইল মানে হচ্ছে যখন। অ্যাজ ফার অ্যাজ মানে যতটা সম্ভব। এখানে অ্যাজ মানে হচ্ছে যেহেতু। তাহলে এখানে কোনটা হবে? একটু আগে বললাম যে হি কুড মানে যতটা সে পেরেছিল, আর অ্যাজ ফার অ্যাজ মানে যতটা সম্ভব। তাহলে এটাই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট। হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড, যতটা সে পেরেছিল ততটা সে অ্যাডভান্স হয়েছিল, এগিয়েছিল। সুতরাং এখানে হোয়াইলটা হবে না, অ্যাজও হবে না। হোয়াইল মানে যখন, অ্যাজ মানে যেহেতু বা যখন হবে না, এ দুটো তো বাদ যাচ্ছে। আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত হি কুড তারপরে আরও কিছু থাকা উচিত ছিল কিন্তু তা তো আর নেই, সুতরাং আনটিলটাও থাকবে না। যদি এরকম হতো হি অ্যাডভান্স তিনি এগিয়েছিলেন, ঠিক আছে, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আর কেউ ডেকেছিল, যতক্ষণ না পর্যন্ত তারা দেখেছিল, এরকম তো কিছু নেই। সুতরাং এটা হবে যতটা সম্ভব সে পেরেছিল, অর্থাৎ অ্যাজ ফার অ্যাজ হি কুড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বা লাস্ট যেটা বলছে, সিলেক্ট দ্য রাইট অ্যান্সার। মাই ওয়াচ ইজ 5 মিনিটস ড্যাশ। দেখো কী বলছে, আমার ঘড়িটা 5 মিনিট স্লো আছে, লেট আছে, পাস্ট আছে, লেটলি আছে, লেট আছে। দেখো কি ব্যাপারটা হচ্ছে, লেট মানে হচ্ছে দেরি, লেটলি মানে সম্প্রতি, পাস্ট মানে হচ্ছে অতীত। যখন আমরা বলি যে 10টা বেজে 5 মিনিট মানে 5 past 10, কিন্তু এক্ষেত্রে তো তা বলছে না, এক্ষেত্রে বলছে মাই ওয়াচ ইজ 5 মিনিটস কি স্লো হবে, তাই না? স্লো হতে পারে, ফাস্ট হতে পারে, তাহলে এটা হবে স্লো। তাহলে লেটলি হবে না কেন? সম্প্রতি, তার মানে লেটলি মানে হচ্ছে সম্প্রতি। লেট মানে হচ্ছে আই অ্যাম লেট বাই 5 মিনিট, এইরকম ক্ষেত্রে হতে পারে লেট, কিন্তু ঘড়ি যখন ধীরে চলে তাকে বলা হয় স্লো, তাহলে সুতরাং এটা হবে স্লো। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ধীরে ধীরে এই প্রিলিমিনারির প্রত্যেকটা প্রশ্ন যেমন আপলোড হবে সেই সঙ্গে প্র্যাকটিস সেটও আপলোড হবে। একটু সময় দাও, চেষ্টা করছি। আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থেকো।